ট্রেনিং দিয়ে মহাপুরুষ পাওয়া যায়। পিদিম জেলে সূর্যকে দেখা যায়? দেখা যায় না তো। চাঁদের আলোতে চাঁদকে দেখতে হবে। সূর্যকে দেখতে গেলে কি করতে হবে? সূর্যের আলোতেই সূর্যকে দেখতে হবে। ঠিক তেমনি ঠাকুরের কথাতেই ঠাকুরকে খুঁজতে হবে। মায়া কি? মায়া মানে, আমরা এরকম একদিন দুজনে ভূতপ্রেত খুঁজতে বেরিয়েছি। হঠাৎ খানিক দূর যাওয়ার পর আমি তো ভীষণ ভয় পেয়ে গেলাম। সাপ! কি হয়েছে কি হয়েছে মহারাজ? বুঝে সাপ সাপ আসছে, এই দেখো। বলে আরে আপনি ভয় পাবেন না, এই দেখুন টর্চ যেই ফেলেছি দেখা গেল ওটা সাপ নয়, একটা দড়ি। ভ্রম হয়েছিল। যেই আরেকজন তার উপর আলো ফেললো তখন সাপের ভ্রমটা কেটে গেল। একটা সময় আমরা আমাদের শিক্ষকদের দেখে অন্তরের দিক থেকেই তার পায়ে আমাদের মাথা নত করতাম। আজকে সেই শিক্ষকের পাশে দাঁড়িয়ে ছাত্র শিক্ষক একসঙ্গে নেশা করছে, সিগারেট ফুঁকতে ফুঁকতে চলে যাচ্ছে। চারটে জিনিস একদম সব সময় সরে সরে যায়। কি? মন, অর্থ, জীবন আর যৌবন। যদি আমার মোটা ব্যাংক ব্যালেন্স থাকে তাহলে আমি নিশ্চিন্ত, আমি সিকিওর। কিন্তু এটা বুঝতে পারে না যে টাকা নিশ্চিন্ততা আনতে পারে না। জীবনের সত্য কি? সত্য হচ্ছে খালি লেনা দেনার বাজার। আর আমরা ভবিষ্যৎকে ভয় পাই কেন এত? তার একটাই কারণ, ভবিষ্যৎকে আমরা দেখতে পাই না। মানুষ যা কিছু দেখতে পায় না তাকে সে ভয় পায়। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথার সম্পূর্ণ একটি নতুন পডকাস্টে। আজকে আমার যিনি গেস্ট তিনি জগৎগুরু শ্রী পরমাত্মানন্দ মহারাজজি। ছোট করে দুটো কথা বলি। আজকের পডকাস্টে আমি ভূত নিয়ে আলোচনা করব না। চেয়েছিলাম আলোচনা করতে, কিন্তু আলোচনা করতে পারিনি, কারণ আজকে আমার পডকাস্টে এমন একজন গেস্ট রয়েছেন যার সামনে বসলে মনের মধ্যে যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো করে ফেলতে ইচ্ছে করে, যত জটিলতা আছে, যতগুলো গিট আছে সেই গিটগুলোকে খুলতে ইচ্ছে করে। এর আগেও আমার স্টুডিওতে আপনি এসেছিলেন এবং আমি যেটা বারবার বলি, আজকে বাড়ির সবাইকেও বলছিলাম যে আপনার মতো মানুষ আমাদের বাড়িতে আসছেন, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। আজকে আপনাকে বেশ ক্লান্ত দেখাচ্ছে। না, আসলে শারীরিকভাবে ক্লান্ত, মানসিকভাবে নয়। কেন, গৌরবের কাছে এসেছি, আমার খুব প্রিয়জন, স্বভাবতই মনের দিক থেকে খুব ভালো। তার ওপর আজকে গৌরবের মায়ের গোপালের বনভোজন, আর আশা সেই বনভোজনে অংশগ্রহণ করতে। তো ভগবানেরা এসেছেন সব ছোট ছোট বাল গোপাল মূর্তি, আর তার মাঝখানে বনভোজনের আনন্দ আর কথা বলার মুক্তি, এই দুটো মিলিয়ে মিশিয়ে শরীর যাই থাকুক, মনের দিক থেকে কিন্তু দারুণ আনন্দে রয়েছে। আপনি তো এই মুহূর্তে অনেকটা প্রেশারে আছেন, তার কারণ এখন আপনার দায়িত্ব অনেক। আগের বার যখন আপনি এসেছিলেন এবং এখন যখন আপনি আসছেন, আপনার পদেও একটা বদল এসেছে। আপনি এখন জগৎগুরু শ্রী পরমাত্মানন্দ মহারাজ হয়েছেন। কতটা প্রেশার হচ্ছে এই মুহূর্তে আসলে সামলে? এই পূর্ব ভারতে জগৎগুরু পদে, জুনা আখাড়ার জগৎগুরুর পদে একমাত্র আমি রয়েছি। আর জুনা আখাড়ার তরফ থেকে জগৎগুরুর দায়িত্ব খুব অল্প মহাত্মারাই পালন করেন। সেক্ষেত্রে প্রায় 700 বছর পর কোনো বাঙালি শরীর এই পদে আসীন হলো। তো সে সমস্ত কিছু মিলিয়ে এক তো বাঙালির একটা চাওয়া পাওয়া, তার উপর সনাতন ধর্মের কিছু প্রত্যাশা, দায় দায়িত্ব, কর্তব্য, এই সব নিয়ে একটা খুব টাইট শিডিউলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। সর্বোপরি আগামী মাসে 10ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত 2026-এ বঙ্গকুম্ভ মেলা কল্যাণীর মাঝের চরে। এবার আবার পদাধিকার বলে তারও সভাপতি। আজকে আসলে সকালবেলা আরও প্রেশার, হ্যাঁ, ওইটারই বিভিন্ন ক্রিয়াকার্য ছিল। সেখানে আজকে ভূমি পূজন হলো, তারপর নতুন কমিটি পাবলিশ করা হলো, আর অন্যান্য সাংগঠনিক কাজটাজ হলো, হোম যজ্ঞ, পূজা অর্চনা, দত্তাত্রেয় ভগবানের অভিষেক, গঙ্গা আহ্বান, এই সমস্ত করে তারপর গৌরবের আহ্বানে আজকে তো আসতেই হবে ভগবানের বনভোজনে। এই সব মিলিয়ে চলছে আর কি। ঘুম থেকে ওঠেন কখন?
আমি একটু লেট রাইজার, কেননা ঘুমোতে যাই তো 2:30-3টের সময়। ঘুমন কতক্ষণ? 4 ঘন্টার বেশি ঘুমানোর সুযোগ হয় না। ঘুমোতে চাই কিন্তু ঘুমানোর সুযোগ পেয়ে উঠি না। তাহলে এই যে সারাটা দিন যে আপনি এত কাজ করছেন, মাথার কাজ এত চলছে, তারপর একটা শারীরিক এতটা তো একটা ধকল থাকে, ধকল তো থাকে। এই টাইমটাকে আপনি শরীরের মধ্যে ম্যানেজ করেন কিভাবে? না, আনন্দ করে করি, যা কাজ করি আনন্দের সঙ্গে করি। আর যে কাজ করতে চেয়েছিলাম সারা জীবন, সে কাজটা করি বলে বোধহয় কোথাও ক্লান্তি আসলেও সেটাকে গ্রাহ্য করি না। আর কাজ করে যেতে পারলেই ভালো লাগে। মহারাজজি, ছোটবেলায় কি করতে চেয়েছিলেন? একদম ছোটবেলায় চেয়েছিলাম বাংলা পড়তে। আচ্ছা। আমি বাংলা পড়বো, বাংলার মাস্টারমশাই হব। হ্যাঁ। তা আমি বাংলা পড়েছি। আমি বড়নগর রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলাম এবং সেখানে মোটামুটি 1-2বার হয়তো এদিক ওদিক হয়েছে, তা না হলে বরাবরই ওই বাংলার পেপারটাতে আমি হাইস্ট মার্ক পেতাম। আর ওটা একটা আবার বেশ চ্যালেঞ্জিং বলে মনে হতো। তারপরে সংস্কৃত কলেজিয়েট, তারপর প্রেসিডেন্সি কলেজ, সেখান থেকেও বাংলায় সাম্মানিক বাংলায় বাংলা অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা নিয়ে স্নাতকোত্তর। এইভাবে বাংলা পড়েছি। পড়ানোর পর ওই যে ইচ্ছে ছিল যে বাংলা পড়বো, বাংলার মাস্টারমশাই হব। তো মাস্টারিও করেছি বাংলা নিয়ে। মাস্টারি করেছি বড়নগর মিশনেই মাস্টারি করেছি এবং পড়তে পড়তেই সেখানে শিক্ষকতার কাজে যুক্ত হয়ে গেছি। আর একটা সময় তো পূর্বাশ্রমে বাড়িতে 100 ছাত্র পড়িয়েছি, 1টা 2টো 10টা নয়। যে ছাত্রছাত্রীরা আজ সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, সারা পৃথিবীর কোনো প্রান্তে আমার ছাত্রছাত্রী নেই এমন নয়। তারা সুপ্রতিষ্ঠিত, দেশের চেয়ে বিদেশে বেশি আছে আমার ছাত্রছাত্রীরা। তা সেইটা করতে করতে ইচ্ছে হলো যে এবার সাধু হব। সাধু হয়েছি। কেন এরকম ইচ্ছে কেন হলো হঠাৎ? মানে আপনি যেভাবে স্টুডেন্ট পড়াচ্ছিলেন, তো সেক্ষেত্রে তো আর্থিকভাবে যথেষ্ট সচ্ছল না, টাকার জন্য সাধু হয়নি। আর্থিকভাবে সচ্ছল ছিলেন, পেটকে লিয়ে নেই, প্রেমকে লিয়ে। আমি যেটা জানি যে একজন যিনি সাধু, তিনি তো সব কিছুর থেকে বেরিয়ে এসছেন। এবার এই এত কিছু আপনার জীবনে তখন রয়েছে, আর্থিকভাবেও সচ্ছল, ভালো জীবন কাটাচ্ছেন, তারপর সাধু হতে ইচ্ছে হলো, সব ছেড়ে দিতে ইচ্ছে হলো? হ্যাঁ, সাধু হতে ইচ্ছে হলো এবং মনে হলো যে মানুষের আলটিমেট গোলটা ওঠাই। সব কিছু আঁকড়ে ধরে থাকবার মধ্যে, সব কিছু ভোগ বিলাসের মধ্যে, ইন্দ্রিয় পরিতৃপ্তির মধ্যে কোথাও একটা সীমাবদ্ধতা আছে। আত্মার যে বিরাটত্ব। তারপর আমরা রামকৃষ্ণ মিশনের ছেলে তো, কোথাও ঠাকুরের কথা, মায়ের কথা, স্বামীজির বাণী, সেটা ভেতরে ভেতরে কাজ করতে থাকে। হয়তো সেই সময় সেটারই একটা উদ্দীপন ছিল, হয়তো কেন, নিশ্চয়ই ছিল। সেই জন্য ওই গতানুগতিক জীবন ছেড়ে সাধুর জীবনটা বরণ করে নিলাম। তবে শিক্ষকতা ছাড়িনি। তখন ছোট ছোট ছেলে মেয়েদের পড়িয়েছি, ছাত্রছাত্রীদের। এখন তো আপামর সকলকেই জ্ঞান দিয়ে বেড়াচ্ছি। কতটা কাজে আসছে তাদের জানি না, কিন্তু এই একই কাজ করে বেড়াচ্ছি। আপনি তো রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলেন। আচ্ছা, এই রামকৃষ্ণদেব প্রসঙ্গে, মানে আমি মাঝে মাঝে আমি সকালবেলা ঘুম থেকে উঠে নিচে যাই, তো মায়ের ঘরটাতে বসে আমি মাঝে মাঝে একটু কথামৃত পড়ি। আমি যখনই পড়ি আমি খুব অবাক হই প্রত্যেকবারই যে এই ভদ্রলোক, যার পেটে অত বিদ্যা ছিল না, তিনি অত পড়াশোনা করেননি, তিনি গোটা পৃথিবীটাকে এত বৃহত্তর পর্যায়ে দেখেননি, জমিদারের মন্দিরের মাইনে করা পুরুত একজন, তিনি যেই সেন্সে কথা বলছেন, তিনি বলছেন যে মানে কত কঠিন কঠিন বিষয়কে সহজ করে তিনি যখন বলছেন, আপনার কি মনে হয় একজন ব্যক্তিত্ব এই পর্যায়ে কখন গিয়ে পৌঁছয়? মানে রামকৃষ্ণদেবের কি, উনি কি ওইভাবেই জন্ম থেকেই, কি ওনার কোনো সাইকোলজিক্যাল কারণে উনি ওরকম, নাকি উনি সত্যি ঈশ্বরের দ্বারা আশীর্বাদ প্রাপ্ত, নাকি উনি অন্য কেউ? না, ট্রেনিং দিয়ে যেমন কবিতা লেখানো যায় না, ট্রেনিং দিয়ে সৌন্দর্যকে ফুটিয়ে তোলানো যায় না, ঠিক ট্রেনিং দিয়ে মহাপুরুষ হওয়া যায় না। আর ঠাকুর তো ঠিক মহাপুরুষ নন, একেবারেই মহাপুরুষ নন। ঠাকুর নিজেই স্বয়ং ভগবান। তাই ভগবান যখন আসেন তার লীলা করতে, তখন সেটা অনায়াস সাধ্য, আপনায় আপনি বিকশিত। আমরা ফুল দেখেছি, ফুলের ফোঁটা কতজন দেখেছি,
শ্রীরামকৃষ্ণ সেই প্রস্ফুটিত ফুল। মুখখানার দিকে তাকালেই মনে হয় একটা শ্বেত পদ্ম যেন পাপড়িতে পাপড়িতে তার সমস্ত সৌন্দর্য মাধুর্য বিকশিত করে চেয়ে আছে শুধু আমারই দিকে। ঠাকুর ভগবান, যে রাম যে কৃষ্ণ, ওই যে দক্ষিণেশ্বরের চাতালে পণ্ডিতরা সব বসে নির্ণয় করেছিল, যজ্ঞেশ্বরী ভৈরবী ডেকে নিয়ে এসেছিল যে অবতার কিনা তোমরা বলো, তারা বিচার করে শাস্ত্র নিদর্শন দিয়ে প্রমাণ করেছিল উনি অবতার। কিন্তু সেখানেই শ্রীরামকৃষ্ণ সম্পূর্ণ তো ধরা পড়েনি। শ্রীরামকৃষ্ণ ধরা পড়ল কোথায়? কীরকম মজার ব্যাপার গৌরব, পিদিম জেলে সূর্যকে দেখা যায়? দেখা যায় না তো। প্রদীপ জেলে আমি যদি সূর্যকে দেখতে চাই, তো সূর্যকে দেখতে গেলে কি করতে হবে? সূর্যের আলোতেই সূর্যকে দেখতে হবে, চাঁদের আলোতে চাঁদকে দেখতে হবে। ঠিক তেমনি ঠাকুরের কথাতেই ঠাকুরকে খুঁজতে হবে। ঠাকুর ধরা পড়লেন কোথায়? ঠাকুর ধরা পড়লেন উদ্যানপাটিতে, তার অন্তলীলায়, যখন তিনি বললেন যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং এই শরীরে রামকৃষ্ণ। আমরা এই কথার অনুপুঙ্খ সূত্র ধরে ঠাকুরকে যতটা গভীরভাবে নিশ্চিন্তভাবে বুঝতে পারবো, আর অন্য কোনো বাগবিতণ্ডা দিয়ে কোনো শাস্ত্রবচন দিয়ে তার ইয়ত্তা করব এমন ক্ষমতা আমার নেই, কারোর নেই। গিরিশবাবু বলেছিল না, ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারলো না, আমি তার কি ইয়ত্তা করব? এই কল্পতরুর দিন বা ঠাকুর যেদিন আত্মপ্রকাশ করলেন, ধীরে ধীরে এবার হাটে হাঁড়ি ভাঙছেন ঠাকুর উদ্যানপাটিতে যখন, তখন তো এইসব কথাবার্তাগুলো এসেছে। অতএব শ্রীরামকৃষ্ণকে তৈরি করা যায় না, শ্রীরামকৃষ্ণ তৈরি হবার ফর্মুলা আবিষ্কার করা যায় না। কৃপা করে তিনি যদি ধরিয়ে দেন, দেখিয়ে দেন, বুঝিয়ে দেন, তবে তাকে বোঝা যায়। সেই জন্য একটা তথাকথিত মূর্খ যে শুভঙ্করী আঁকটুকু পর্যন্ত শেষ করতে পারেনি, যে চট্টোপাধ্যায় লিখতে পারত না, চ লিখে ড্যাশ দিয়ে দিত, সে বড় বড় বেদ বেদান্তের কূট বিতর্কের অনায়াস সমাধান করছে। এটা কি ট্রেনিং দিয়ে সম্ভব? একমাত্র ভগবান হলে সম্ভব। যার ধন সে যদি হাতে তুলে দেয় তবে রাজার ধন পাওয়া সম্ভব, নচেত পাওয়া সম্ভব নয়। আমি মাঝখানে আমি পড়ছিলাম যখন, তখন একটা লাইন আমাকে এত ভাবালো। বলছে যে, মানে ঠাকুর বলছেন যে দেখলাম একজন বাঘ সেজে সবাইকে ভয় দেখাচ্ছে। বলছে আমাকে যখন ভয় দেখাতে এলো তো দেখে বললো যে আরে তোকে তুমি চিনি, তুই তো হরে না। তো লোকটা, সে বাঘ সাজা লোকটা হাসতে হাসতে অন্য একজনকে ভয় দেখাতে চলে গেল। তো এখান থেকে উনি বলছেন একটা জায়গায় যে কামিনী কাঞ্চনী মায়া, এই জায়গাটা আমি পার্টিকুলার বুঝতে পারিনি, কিন্তু আমি এক্সাম্পলটা বুঝতে পেরেছি। কামিনী কাঞ্চন মায়া, এই কথাটা মানে আপনি আমাকে একটু বুঝিয়ে দিন। মায়া কি? মায়া মানে যার অস্তিত্ব আছে কিন্তু সত্তা নেই। অন্ধকারের রাত, আমরা মাঠ পেরোচ্ছি দুজনে, তোমার তো পেত কথা, ভূত প্রেত তো অন্ধকারই খুঁজতে হয়, তা আমরা এরকম একদিন দুজনে ভূত প্রেত খুঁজতে বেরিয়েছি। হঠাৎ খানিক দূর যাবার পর আমি তো ভীষণ ভয় পেয়ে গেলাম। সাপ এই কোথায় নিয়ে আসলো আমাকে গৌরব, সাপ টাপ আসছে তেরে, আমার তো একদম ভয়ে হাত পা জমে যাবার অবস্থা, ঘামটাম দিয়ে দিয়েছে। কি হয়েছে কি হয়েছে মহারাজ? বুঝে সাপ সাপ আসছে, এই দেখো। বলে আরে আপনি ভয় পাবেন না, এই দেখুন টর্চ যেই ফেলেছি আমি দেখা গেল ওটা সাপ নয়, একটা দড়ি। তো এই যে দড়িটা দেখে আমার সাপ বলে ওটাকে মনে হয়েছিল, ভ্রম হয়েছিল, এইটাই মায়া। যেই আরেকজন তার উপর আলো ফেললো তখন সাপের ভ্রমটা কেটে গেল। দড়িটা দেখে আর আমার ভয় লাগলো না, মানে এটা তো একটা সামান্য নিরীহ দড়ি। তো ওই রজ্জুতে যে সর্পভ্রম হয় এটাই হচ্ছে মায়া। জগতে যে আমিত্ব বুদ্ধি হয়, আমার মা, আমার বাবা, আমার বউ, আমার ছেলে, আমার মেয়ে, আমার সংসার, আমার ডিগ্রি, আমার পদ, আমি জগৎগুরু, তুমি অমুক, তুমি তমুক, এইটাই মায়া। আসলে এগুলোর কোনো অস্তিত্ব নেই, এগুলো আমরা সব চাপিয়ে দিচ্ছি। যেই জ্ঞানের আলো তার ওপর পড়ছে তখন দেখা যাচ্ছে ওগুলো তো একটা নিরীহ দড়ি মাত্র। শুক্তিতে রজত ভ্রম হচ্ছে। চাঁদনি রাতে কেউ যদি সমুদ্রের ধারে যায় দেখবে কত রূপোর টুকরো সব পড়ে রয়েছে। উরি বাবা, এত রূপোর টুকরো!
হ্যাঁ 3.5 লাখ টাকা কিলো, তো অনেক কুড়ালে তো হয়। সব কুড়িয়ে নিয়ে আসা হয়েছে। পরের দিন সকালবেলা বউ বলছে, হ্যাঁ গো কালকে তো অনেক কয়েক কিলো রূপোর কুড়িয়ে এনেছি, একবার খুলে দেখি না ক কিলো হলো। ওমা খুলে দেখছি ওগুলো কোনোটাই রূপো নয়, এসব ঝিনুক। সব জিনিস ছিল। কেন না, সকালের আলো এসে পড়েছে তার উপর, আর তাতে সব ঝিনুক ঝিনুক হয়ে গেছে। তা এই যে আমাদের দৃষ্টিভঙ্গির ভুল, আরোপ করা, এই আরোপটাকে বেদান্ত বলে অধ্যাস। আমি কি করেছি, শুক্তিতে ওই ঝিনুকে রূপোটার অধ্যাস করেছি, হুম, দড়িতে সাপটাকে অধ্যাস করেছি। আর তাতে আমি কখনো ভয় পেয়েছি, কখনো আনন্দ পেয়েছি। সাপ দেখে ভয় পেয়েছি, রূপো দেখে আনন্দ পেয়েছি। যেই দিনের আলো হলো বা জ্ঞানের আলো পড়লো, তখন দড়ি দড়ি হয়ে গেল, ঝিনুক ঝিনুক হয়ে গেল, আমারও আনন্দ ভয় দুটোই চলে গেল। এইটাই হচ্ছে মায়া। আচ্ছা, এই কারণে তাই ঠাকুর বলছেন যে কামিনী কাঞ্চন হচ্ছে মায়া। আচ্ছা, যাকে আমি কামিনী বলে, আমার নিজজন বলে, আমার আত্মজন বলে কাছে টানছি, আমার মরবার পর সে কি বলবে? সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে। আমাকে বেশিক্ষণ রাখবে না কিন্তু, হুম, ডেথ সার্টিফিকেট আসবে, 4 ঘন্টা যেই হয়ে যাবে, খাটে তুলে বলো হরি হরি বল। হয় নিমতলা, নয় কেওড়াতলা, কোথাও একটা দিয়ে আসবে। অথচ এই আমাকে কত যত্ন করেছে, কত খাইয়েছে, কত পরিয়েছে, কত সেবা করেছে, আর আমিও তাকে নিয়ে কত আহ্লাদ করেছি। এইটি হচ্ছে জীবনের কঠিন বাস্তবতা। আর কাঞ্চন অর্থ, চলত চিত্তং, চলত বৃত্ত্যং, চলত জীবন ও যৌবনম। 4টে জিনিস একদম সব সময় সরে সরে যায়। কি? মন, অর্থ, জীবন আর যৌবন। 2 বছর আগে আমি যেমন ছিলাম, 2 বছর পর আমি তার থেকে 2 বছরের বুড়ো হয়েছি। 20 বছর পর আমাকে হয়তো টেনে টেনে হাত ধরে ধরে এখানে তুলে নিয়ে আসতে হবে। যৌবন চলে গেছে, আমি বুড়ো হচ্ছি, ক্রমশ বুড়ো হচ্ছি। চিত্ত, আজকে যাকে মনে হচ্ছে অমুককে ছাড়া আমি বাঁচবো না, 2 দিন পর তার বিরুদ্ধেই কেস কামারি করে কাঠগোড়ায় দাঁড় করিয়ে বলছি, ধর্মাবতার এ বেটা চোর, এ জোচ্চোর, এ আমার এই করেছে। চলত বৃত্ত্যম, কাঞ্চন ঠাকুর যাকে বলছে, বৃত্ত। বৃত্তও ঠিক তেমন। আজ অনেক টাকা আমার কাছে, কালকে কেউ ছিনতাই করে নিল, কোথাও টাকাটা আমার ফেঁসে গেল, রোগ ব্যাধি হলো, কি কোনোভাবে নষ্ট হয়ে গেল, আমি কপর্দক শূন্য হয়ে গেলাম। যে হরিশ্চন্দ্র সসাগরা ভারতের অধিপতি ছিল, সেই হরিশ্চন্দ্রকে কি করতে হয়েছে? হরিশ্চন্দ্র ঘাটে মরা পোড়াতে হয়েছে। কার মরা পোড়াতে হয়েছে? পুত্রের, রোহিতাশ্বের। এর চেয়ে করুণ প্যাথেটিক আর কি হতে পারে? ফলে অর্থের নিশ্চিন্ততা কোনো দিন স্থায়ী নিশ্চিন্ততা নয়, কিন্তু মানুষ সব সময় মনে করে যে ভবিষ্যৎ তাকে নিশ্চিন্ত করতে গেলে প্রচুর অর্থ লাগবে। যদি আমার মোটা ব্যাংক ব্যালেন্স থাকে তাহলে আমি নিশ্চিন্ত, আমি সিকিওর। কিন্তু এটা বুঝতে পারে না যে টাকা নিশ্চিন্ততা আনতে পারে না। কি করে সে নিশ্চিন্ততা নিয়ে আসবে? আর আমরা ভবিষ্যৎকে ভয় পাই কেন এত? তার একটাই কারণ, ভবিষ্যৎকে আমরা দেখতে পাই না। মানুষ যা কিছু দেখতে পায় না তাকে সে ভয় পায়। দেখতে পেলে আর ভয় পেত না কিন্তু। ঠিক। আর সাধুরা ভয় পায় না কেন? সাধু কি সব ভবিষ্যৎ দেখতে পায়? হয়তো পায় না, হয়তো পায়। পাক বা না পাক, সাধুর এটা একটা বিশ্বাস আছে যে তিনি আছেন, আমার একজন মালিক আছে, মালিক আমাকে ঠিক পার করে দেবে, এই ভরসা আছে। এই ভরসাটা সে দেখতে পায়। তাই ঠাকুর বারবার বলেছে, সংসারী জীবের বন্ধনের 2টো মারাত্মক উপায়। 2 জায়গায় সে বদ্ধ হয়ে থাকে, এক কামিনীতে স্ত্রীলোকে, আর এক কাঞ্চনে টাকা করিতে। ভাবে এই 2টো বোধহয় যদি তার থাকে তাহলে তার চেয়ে বড় সুখী কেউ নেই। অথচ 2টোই আছে কিন্তু সুখ নেই। এ ভারী আশ্চর্যের ব্যাপার। আমি এমন একজনকে জানি যার প্রচুর টাকা আছে, স্ত্রীও আছে, সচ্চরিত্রা স্ত্রী আছে, কিন্তু তবু তার সুখ নেই। রাত্রিরে মাস্ক দিয়ে তাকে শুয়ে থাকতে হচ্ছে, অক্সিজেন মাস্ক ব্যবহার করতে হচ্ছে। তার যে ছেলে দুর্বিনীত, তার আশেপাশের যে লোকগুলো তারা তাকে ভরসা করে না, এবং সেও অঙ্কটে বঙ্কটে ভরা। এই যে জটিলতা,
কিন্তু মুখে তার খুব, সে রামকৃষ্ণ ভক্ত, মুখে তার খুব রামকৃষ্ণের বাণী। সে আবার এরকম বিবৃতি দেয় যে আমি জগতে শ্রীরামকৃষ্ণ ছাড়া আর কাউকে মানি না, সব শূন্য। কিন্তু আমি জানি যে একমাত্র ঠাকুরই সব, আর সব কোনো কিছুর মানে নেই। কিন্তু তাহলে ঠিক, সে একদম শেয়ানা। তো এই শেয়ানাপনা কি করছে? তার শান্তি নষ্ট করে দিচ্ছে, তার জীবন ব্যর্থ করে দিচ্ছে। সে না ভালো করে খেতে পারে, না উঠতে পারে, না বসতে পারে, কোথাও তার না আছে সম্মান, না আছে প্রতিপত্তি, একটা খাখা করা জীবন, করুণার যোগ্য জীবন। আসল কথা, মানুষকে কিছু অর্জন করতে হয়, সেই অর্জনটা হচ্ছে ভালোবাসা। শুধু কামিনী কাঞ্চনের মধ্যে, শুধু নিজের টুকুর মধ্যে যদি সে বদ্ধ হয়ে থাকে, তাকেই বলা হয় মায়াবদ্ধ জীব। এটা মায়াবদ্ধ জীবের একদম আমার নিজের চোখের দেখা স্পষ্ট উদাহরণ। এতক্ষণের কথাতে গুরুজি আমার যেটা মনে হলো, আমারও তো মাঝে মাঝে খুব কষ্ট হয়। আমি যখন মাঝে মাঝে ভাবি যে এই আমার আশপাশের এত মানুষ, যদি আমি বেঁচে থাকি আর এরা যদি না থাকে, তাহলে আমি কতটা কষ্ট পাবো। কষ্টটাকে সত্যি বলে মনে হয় সেই সময়। নিজের ঘরের পোষা বেড়ালটাকে দেখলেও মনে হয় যে যদি কোনোদিনও না থাকে, তাহলে আমি কতটা কষ্ট পাবো। এটা কি মায়ারই ফল? একদম। কিন্তু একদিনও থাকবে না, এটা তো আমি জানি। তথাপি আমিও না থাকতে পারি। তুমি দিব্যি থাকবে, আবার কোনোদিন হয়তো তুমি থাকবে না, ও দিব্যি, বেড়ালটাও কিন্তু দিব্যি থাকবে। মানুষ তো এরকম ভাবে নিজেকে মানিয়ে নেয় এটা বড় কষ্টের অ্যাকসেপ্টেন্স। সেটা হতে পারে ও সাময়িক। কিরকম একটা উদাহরণ দিই ঠাকুরের জীবন থেকে আবার, যেহেতু ঠাকুরের কথা আজকে হচ্ছে। ঠাকুরের ভাইপো মারা গেছেন। আচ্ছা, খবর এসছে, ঠাকুর পায়চারি করছেন দক্ষিণেশ্বরের ওই অলিন্দ পথে, আর কাঁদছেন। কাঁদতে কাঁদতে ঠাকুর বলছেন কি অভূতপূর্ব একটা সহমর্মী কথা, যে আচ্ছা দেখো, আমি সাধু, তাতে আমার ভাইপো মরে গেছে শুনে আমার বুকের ভেতরটা যেন গামছা দিয়ে কে পাক দিচ্ছে। তাহলে না জানি যারা গৃহস্থ লোক, যারা সংসারের বদ্ধ, তাদের কত কষ্ট হচ্ছে। আমি পরমহংস, আমার এত কষ্ট হচ্ছে, আর যারা সাধারণ মানুষ, তাদের না জানি কত কষ্ট। এই যে ফিলিংস, এটাকে তো অস্বীকার করা যায় না, যায় না তো। আর যায় না বলেই তো শ্রীরামকৃষ্ণ ভগবান, যায় না বলেই তো শ্রীরামকৃষ্ণ আমাদের প্রাণের ঠাকুর। ওনারও তো কষ্ট হয়েছে, প্রাণের ভেতরে ঢুকে তিনি আমার প্রাণের মর্মবেদনাটা বুঝেছেন। ঠাকুরের মতো সিংহাসনের ওপর বসে শঙ্খচক্র গদাপদ্ম নিয়ে অন্য কোনো বৈকুণ্ঠের স্বপ্ন দেখাননি। আমার স্তরে নেমে এসেছেন, আমার হয়ে দুঃখ ভোগ করেছেন, এবং আমার মতো করে সেই দুঃখের বিবৃতি দিয়েছেন। এইখানে শ্রীরামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ এইখানে। ওই যে মাঝে মাঝে আমি কথামৃত পড়ি, একটু আগে বলছিলে, এইখানেই কথামৃতের সার্থকতা। আমার মনে হয় কখনো কখনো যে যদি সনাতন ধর্মের প্রত্যেকটা ধর্মগ্রন্থ নষ্ট হয়ে যেত, কেবল একমাত্র কথামৃত বেঁচে থাকতো, অক্ষত থাকতো, তাহলেও সনাতন ধর্ম দিব্যি চলতে পারত। কেন ঠাকুর সব নির্যাসটুকু ওই কথামৃতের ভিতরে ভরে দিয়ে গেছেন। অনেক ভাবনা চিন্তায় চলে গেছিলাম, আসলে চোখটাও ছলো ছলো হয়ে গেছিল কিছু মুহূর্তের জন্য। তাহলে আমরা এখন তো আমি যখন বই পড়েছি তখন সাধুর বিষয়ে কথা আছে। সাধুরা সবসময় আলোচ্য বিষয়। সোশ্যাল মিডিয়ার যুগে তো এখন সাধুরা আরও আলোচ্য বিষয়, বিশেষ সাধুদের থেকে ওরা তান্ত্রিকরা আলোচ্য বিষয় অনেক। তবে সাধু সাবধান, ঠাকুর বলছে। এইখানেই আমার প্রশ্ন, যে তাহলে মহারাজ সাধু কে? আমি চিনব কি করে যে ইনি সাধু? বা আমি নিজে যদি সাধু হতে চাই, তাহলে আমায় কি করতে হবে? সত্যকে আঁকড়ে ধরতে হবে, আর অন্য কিচ্ছু করতে হবে না। আমার মতো তিলক কাটতে হবে না, আমার মতো জগৎগুরু হতে হবে না, গেরুয়া কাপড় পরতে হবে না, গাড়ির সামনে নেম প্লেট লাগাতে হবে না, বই লিখতে হবে না, বই পড়তে হবে না, শুধু সত্যকে ধরে থাকো। ঠাকুর বলছেন সত্য কথা কলির তপস্যা। যার সত্যের ওপর আঁট নেই তার কিছু নাই। যে সত্যকে ধরে থাকছে সেই সাধু, অন্য কেউ সাধু না। আমি এমন অনেক পোশাকি সাধু দেখেছি যারা কত সুন্দর সেজে গুজে,
মানে সাজতে আমি দেখে দেখে মাঝে মাঝে ভাবি যে সকালবেলা উঠে অন্তত 1 ঘন্টা ড্রেসিং রুমে ছিল, 1 ঘন্টা লাগবে, তার কমে হবে না। তারপরেই যখন তার সাথে কাজ করতে নেমেছি দেখছি উরে বাবা, এর সাথে আমি পারবো না, আর যেই পারুক আমার দ্বারা হবে না এর সাথে কাজ করা। কিন্তু গুরুজি সত্য তো প্রত্যেকের ক্ষেত্রে আলাদা না, সত্য কনস্ট্যান্ট। তাহলে কোন সত্যটা কনস্ট্যান্ট? সত্য মানে ধ্রুব। মানে আমি যদি সত্যকে আঁকড়ে ধরে থাকতে চাই সব সময়ের জন্য, আমার মতো একটা সাধারণ ছেলে যে এখনো পর্যন্ত 30 ক্রস করেনি, তার কাছে সত্য কোনটা এবং সে কোন সত্যটাকে আঁকড়ে ধরে থাকবে? যেমন এটা আমার জন্য এটা এই উত্তরটা বেনিফিশিয়াল হবে। অনেকে আছে যারা আমাদের অডিয়েন্স বেশিরভাগই হয়তো 25 থেকে 30-34 বছর বয়স, তারাও দেখছেন, এবং আমাদের কাছে একটা সত্যের কাঠামো থাকা আমার মনে হয় খুব দরকার। সত্য বলতে সেটাই, সত্য কখনো পরিবর্তনশীল নয়। সত্য সেটাই যেটা আমার জীবনের চালিকা শক্তি, আমার ইন্দ্রিয়ের দ্বারা তাড়িত নয়, আমার চাহিদার দ্বারা নিয়ন্ত্রিত নয়, আমার স্বপ্নের দ্বারা আবর্তিত নয়, যেটা দেশ কাল সময় অপরিচ্ছিন্ন সর্বদেশে সর্বকালে সর্বসময়ে, যার মধ্যে কোনো পরিবর্তন নেই, সেটাই ঠিক ঠিক সত্য। আমাদের সেইটাকে আঁকড়ে ধরতে হবে। জীবনের সত্য কি? একটা 25-30 বছরের ছেলের কাছে সত্য কি? সত্য হচ্ছে তার দায় দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু সেই দায় দায়িত্ব কর্তব্য করতে গিয়ে সে যেন মনে প্রাণেও কোথাও মিথ্যার সঙ্গে আপোষ না করে, কোথাও যেন অন্যায়ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করবার, অন্যের প্রতিস্পর্ধী করে তোলবার চেষ্টা না করে। আমি জানি একটি ছেলের কথা, আমার কাছে আগে খুব যাতায়াত করত, বাচ্চা ছেলে, সাধু ছেলে, কিন্তু সে সত্যের সঙ্গে আপোষ করে ফেলল, এবং আপোষ করার পর সে এত নিচে নেমে গেল, এখন তাকে দেখলে ভাঁড় ছাড়া আর কিছুই বলে মনে হয় না। কেন? তার পদের মোহ, অর্থের মোহ, যৌনতার মোহ, সে আসলে তার সীমারেখার বাইরে চলে গেল। কালে না আত্মনিবিন্দতি, তুমি সময় দাও। কলা গাছে সবে কাঁদিটা পড়েছে, আগে কাঁচকলা হবে তবে তো পাকা কলা হবে। তুমি যদি ভাবো যে ওই কাঁদির মধ্যেই পাকা কলা থাকবে এবং তুমি পাকা কলার মতোই মানুষের কাছ থেকে মর্যাদা পাবে, তা তো হতে পারে না। সময়ের একটা মূল্য আছে তো। আমাদের এই বর্তমান প্রজন্ম হয়ে গেছে কি, অসময়ে সব কিছু করে ফেলতে চাইছে। একটা 30 বছরের ছেলে, সে চাইছে মাসে আমি 5 লাখ টাকা কামাবো। সম্ভব নয়। সোজা পথে, সত্য পথে ব্যাকা পথ ধরছে, অসত্যের আশ্রয় করছে। ধীরে ধীরে তার জীবনের বোধ, বিবেকের পবিত্রতা, মানুষের সঙ্গে তার ব্যবহারের আন্তরিকতা সব বদলে যাচ্ছে। এমনকি সে নিজেও দিশাহারা হয়ে যাচ্ছে। আর মানুষ যখন দিশাহারা, তখন সে কিন্তু শান্তিহারা, তখন তার জীবনে শান্তি নেই। আগে আমাদের ঠিক করতে হবে আমরা কি চাই, কি হলে আমাদের জীবনে শান্তি হয়, আর যা চাইছি সেটা কি সত্যি শান্তি দিতে পারে? একটা পরিবার কি, একটা মেয়ে কি, বহু মেয়ে কি, একটা ভালো চাকরি কি, একটা বিলাসবহুল জীবন, এগুলো কি যথেষ্ট একটা জীবন সার্থক হবার জন্য? নয়। একটু ভাবতে হবে। আধুনিক প্রজন্ম, ওই জেন জি যাদের বলা হচ্ছে, এরা সব কিছু করতে পারছে। আমরা বরঞ্চ ওদের বয়সে যা করতে পারতাম না, ভাবতে পারতাম না, ওরা এখন তার চেয়ে অনেক ভালোভাবে করতে পারছে, ভাবতে পারছে। কিন্তু ওদের ভাবনাটা দিশাহীন। কেউ যদি একবার একটু বলগা পরিয়ে দেয়, যেমন ঘোড়া দৌড়তে পারে, কিন্তু ঘোড়াকে দৌড় করানোর আগে তার চোখের দুদিক থেকে ঠুলি দিয়ে দিতে হয়, তাহলে কি হয়, তার চলার পথটা সোজা থাকে। ওই ঠুলিটা যদি পরিয়ে দেওয়া হয়, ওই বলগাটা যদি তাকে দিয়ে দেওয়া হয়, তাহলে আজকের প্রজন্ম কিন্তু অনেক অনেক দূর পর্যন্ত যেতে পারে। এই বলগাহীন একটা জীবন হয়ে গেছে আধুনিক প্রজন্মের কাছে। আপনার কি মনে হয় এটা কি ডিসিপ্লিনের অভাব? প্রথম, একদম নিয়ন্ত্রণের অভাব। কোথাও নিয়ন্ত্রণ নেই। আর মানুষের ভেতরে একটা নিয়ম ভাঙার তাগিদ
সব সময় কাজ করে। আমি নিয়ম ভেঙে এটা করব। আমি নিষিদ্ধ বস্তুটাকে আমার জীবনে বরণ করে নিয়ে আসব। দেখব নিষিদ্ধ বস্তুটা কেমন। সেটা নেশা হতে পারে, সেটা যৌনতা হতে পারে, সেটা ব্যবহারিক জীবনের নানান অনুষঙ্গ হতে পারে। এই নিষিদ্ধটা কেন নিষিদ্ধ এইটা বোঝানোর মতো আজ আর কেউ নেই। কেন মা বাবাও বিভ্রান্ত, ছেলে মেয়েও বিভ্রান্ত। যাদের কাছে তারা যাচ্ছে, শিক্ষক শিক্ষিকা সাধু সন্ত, দেখছে সবাই বাজারে নেমে পড়েছে। আজকের সভ্যতাটা একটা বৃহত্তর বাজারে পরিণত হয়েছে, খালি লেনা দেনার বাজার। একটা সময় আমরা আমাদের শিক্ষকদের দেখে অন্তরের দিক থেকেই তার পায়ে আমাদের মাথা নত করতাম, হাতটা চলে যেত সেখানে। আজকে সেই শিক্ষকের পাশে দাঁড়িয়ে ছাত্র শিক্ষক একসঙ্গে নেশা করছে, সিগারেট ফুঁকতে ফুঁকতে চলে যাচ্ছে। একটা সময় ছিল যখন সাধু গুরু বৈষ্ণব মহাত্মা তাদের দেখলে আমাদের শ্রদ্ধা হতো। আজকে এই নতুন প্রজন্ম তাদের দেখলেই বলে 420। এই যে অবনমন দুতরফেই হয়েছে, ওভারঅল। হ্যাঁ, যে একদম সাধুগুরু বৈষ্ণবরা একদমে তামা তুলসী নিয়ে সাধু হয়ে দাঁড়িয়ে আছে, আর ও ব্যাটার এই বদমাস, তা নয়। আবার ওরা খুব ভালো আর এরা বদমাইশ, খালি ওদের নিন্দে করে, তাও নয়। সার্বিক অবক্ষয় হয়েছে মূল্যবোধের। আর এই সার্বিক অবক্ষয় দিশাহীনতা থেকে হয়েছে। আমরা কি চাই আমরা জানি না সেটা, বা আমাদের কেউ দেখিয়ে দেবার মতো জানিয়ে দেবার মতো নেই যে বাবা তুমি এইটা চাও, ওটা চেও না, ওটা চাইলে তোমার এই পরিণতি হবে, আর এটা চাইলে তোমার এই পরিণতি হবে। এই দিশা দেখানোর লোকের বড় অভাব আজ। আজ খালি সাম্প্রদায়িকতা, আজ ধর্ম মানে খালি ঘোলা জলে মাছ ধরো, আর তার সঙ্গে একটু রাজনীতির ঘোল মিশিয়ে দাও। রাজনীতি ঢুকে গেলে তো দারুণ টেস্টি, একদম দারুণ ভাবে এমন ডিশ তৈরি হয়ে যাচ্ছে যে তার মধ্যে অর্থ, ক্ষমতা, প্রতিপত্তি, লাইমলাইট সব আছে। সেই ধর্ম আর রাজনীতি মিলিয়ে মিশিয়ে দিয়ে তার সঙ্গে খানিকটা বিলাসিতা, তার সঙ্গে নেম ফেম সব দিয়ে একটা দিব্য চানাচুর। দিব্য চানাচুর, এটা পার্থিব নয়, এই হয়ে গেছে। আমার কি মনে হয় জানেন, এই পুরো বিষয়টাতে আমার একটা পয়েন্ট অফ ভিউ আছে। মানে আপনি যেগুলো বললেন সেগুলো আরও মানে আমার দৃষ্টিভঙ্গি থেকে যেটা প্রথমে মনে হয় যে আমরা আজকাল না খুব বেশি জাজমেন্টাল হয়ে গেছি। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা এখন ওভার ইনফরমেশনে ভুগছি। আমি এখন এই মুহূর্তে একটা না স্টেট অফ মাইন্ডের মধ্যে দিয়ে যাচ্ছি। আমি সেদিন বাথরুমে বসে, অ্যাজ ইউজুয়াল বাথরুমে আমরা সবাই মোবাইল নিয়ে যাই, আমি একটু মোবাইলটা ঘাঁটছি, রিলস দেখছিলাম। দেখতে দেখতে হঠাৎ করে ভাবলাম যে আমার জীবনের সব থেকে ক্রিয়েটিভ টাইমটা ছিল আমার ছোটোবেলা, যখন কিনা আমি পটি করতে বসে একটা হয়তো গানই লিখে ফেলতাম। তো আমি মাঝখানে ভাবছিলাম যে আমি কেন নতুন কিছু লিখছি না। তারপরে আমি বাথরুমে গিয়ে রিলেট করলাম যে আমি যখন ছোট ছিলাম তখন আমার কাছে এত ইনফরমেশান ছিল না। মা বাবা যে গল্প বলতো শুনতাম, বাবা যে ক্যাসেটগুলো আনতো গানের, সেই গানগুলো শুনতাম। ওই গানের থেকেই খুব মোটিভেটেড হয়ে হয়তো আরও 5টা নতুন গান লেখার চেষ্টা করতাম। আজকে যখন আমি এই রিলসগুলো দেখছি এবং সেখান থেকে এমন কিছু ইনফরমেশান পাচ্ছি যে ইনফরমেশানটার কিন্তু গুরুজি আমার কোনো দরকার নেই। আমি এটা জেনে, জ্ঞানের কোনো শেষ নেই, তাও আমি এটা জেনে কি করব আজকের দিনে যে সম্রাট অশোক কী করে তার যুদ্ধটা জিতেছিলেন। তার কারণ আজকে আমি একটা সিরিজ এডিট করছি, আমাকে সেই সিরিজটায় কালার কারেক্ট করতে হচ্ছে, সিরিজটাকে ডিরেকশন দিতে হচ্ছে, একটা পডকাস্ট করতে হচ্ছে। আমার যদি ইনফরমেশান দরকারি হয় তাহলে তো আমার নিজস্ব কাজ নিয়ে থাকা উচিত। আর যেই টাইমটা আমি একা আগে গল্প লিখতাম বা হয়তো একটা কনসেপ্ট ভেবে ফেলতাম, সেই সময়টা আমি ওভার ইনফরমেশনের যুগে দেখছি, মিসলিড হচ্ছি। প্রত্যেক মুহূর্তে আমার নিজের প্রতি বিশ্বাস কমছে। অন্য কাউকে বেশি সাকসেসফুল দেখে আমার মনে হচ্ছে আমি কেন তার মতো হতে পারলাম না, আমার কি হলো, বা সে নিশ্চয়ই কোনো 2 নম্বরই করেই ওটা হয়েছে। বা আমি যদি কোনো মানে খুব মহাত্মা কাউকেও দেখি, আমার মনে হচ্ছে এই লোকটা ফালতু কথা বলছে, কারণ আমি তো এরকম করে ভাবি না। আমি এরকম ভাবি না মানে সেই লোকটা বাজে কথা বলছে। এই সোশ্যাল মিডিয়ার কমেন্টস তো তাই বলছে। আর বেশিরভাগ যারা অল্প বয়সী ছেলে মেয়ে, তাদের তো এখনও ব্রেনের সেই ডেভেলপমেন্ট, ম্যাচিউরিটি আসেনি যে ও একটা কমেন্টকে পড়ে সেই কমেন্টটার সত্যতা আর মিথ্যে যাচাই করতে পারবে। ওর মনে হচ্ছে না মেজরিটি লিখছে এই লোকটা ফ্রড, তাহলে আমিও একটু ফ্রড বলেই মজা পাই, চল। এই যে একটা কিছুক্ষণের ওভার ইনফরমেশনের গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেওয়া,
আমার এই ব্যাপারটা অসহ্যকর লাগছে এবং আমি এর জন্য সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে অনেকটা সরিয়ে এনেছি, কারণ আমি এগুলো অ্যাকসেপ্ট করতে পারছি এই না। তৃতীয় বিশ্বের দেশে সোশ্যাল মিডিয়াটা কখনো কখনো মনে হয় একটা অভিশাপ। আমার তো আজকাল খুব মনে হয়। কেননা সোশ্যাল মিডিয়াকে কেমন করে হ্যান্ডেল করতে হয় সেই ট্রেনিংটাই তো আমাদের নেই। কতটা সময় দেব, কতটা নেব আর কতটা নেব না, কি নেব আর কি নেব না, এই ব্যাপারটাই আমাদের মধ্যে নিয়ে আমরা যা দেখছি গোগ্রাসে নিচ্ছি, এবং সেটা ওই 40 সেকেন্ড, 50 সেকেন্ড, 1 মিনিট, তারপর আবার আরেকটা বিষয়ে চলে যাচ্ছি। এই যে মাইন্ড ফ্ল্যাকচুয়েশন, সমানে আমার কনসেন্ট্রেশনটা, অসম্মান করাটা একটা যেন প্রথা হয়ে দাঁড়িয়েছে, ওটা একটা রেওয়াজ হয়ে যে যত অসম্মান করতে পারবে, যে যত বড় বড় কথা বলতে পারবে, সে তত প্রাজ্ঞ। সত্যি গুরুজি, আমি আপনাকে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি রিসেন্ট একটা প্রোগ্রামে গেছিলাম এবং সেই প্রোগ্রামে একজন বাংলার একজন বড় স্টার আর কি, এবং সিনিয়র, তিনি এসেছিলেন এবং আরও অনেক স্টার্সরা সেখানে ছিলেন যাদের আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি। তো সেটা ছিল একটা কলেজ, এবং তারা ওখানে যে স্টুডেন্টগুলো ছিল ওরা সবাই ক্রিয়েটিভ কাজের সাথেই জড়িত। তারা কেউ একবারের জন্য গিয়ে ওই মানুষগুলোর সাথে কথা বললো না। অন্ততপক্ষে এটা তো আমরা যারা ছোট, আমরা তো অন্ততপক্ষে তাকে এটা বলতে পারি যে আপনার না আমি ছোটোবেলা থেকে কাজ দেখে বড় হয়েছি, আমার আপনাকে খুব ভালো লাগে, আর বেশি কিছু তো বলার দরকার নেই। আর ছাত্র যারা, তাদের তো উচিত সবার আগে এতটা মডেস্টি দেখানো। অবশ্যই আমি সেখানে দেখলাম না কাউকে যে গিয়ে তাদেরকে গিয়ে বলা যে আমি না আপনার শ্রদ্ধার অভাব, ফ্যান। আমরা কাউকে আজকে শ্রদ্ধাই করতে পারছি না। তার মূল কারণটা কি? তার কারণ একটাই, আমি নিজেকেই আর শ্রদ্ধা করি না। সেই শ্রদ্ধা করতে পারে যে নিজেকে শ্রদ্ধা করে, যে নিজেকে সম্মান করতে পারে, নিজের কাজ। আমার কাছে তো আমার সব কিছু পরিষ্কার, তার চেয়ে বেশি পরিষ্কার তো জগতে কারোর কাছে নয়। ফলে এমন হচ্ছে আমি নিজেই নিজেকে আর শ্রদ্ধা করতে পারছি না, সম্মান করতে পারছি না, নিজের ওপর নিজেই আর আস্থা বিশ্বাস রাখতে পারছি না। আমি কাকে শ্রদ্ধা করব? এই দিশাহীনতা, এই জন্য বারবার বলছি যে এই দিশাহীনতা আধুনিক প্রজন্মের একদম মাথার ওপর চেপে বসেছে, তার সমস্ত বোধ বুদ্ধিকে নস্যাৎ করে দিচ্ছে। এটা শুধু যে 25-30 বছরের ছেলে মেয়েদের মধ্যে হচ্ছে তা নয়, পুরো সময় কাল প্রেক্ষিতটার মধ্যেই হচ্ছে। কেউ একবার ভেবে দেখবারই চেষ্টা করছে না যে বিষয়টা কি বা বিষয়টা কেমন ভাবে হচ্ছে। মানে 100 বার, মানে আমি যত এগুলো দেখছি, আমি আজকাল আর ফেসবুকও খুলি না। আমি সকালবেলা ঘুম থেকে উঠে যদি আমি ফেসবুক খুলি তাহলে আমি সারাদিনের জন্য ডিপ্রেসড হয়ে যাই, কারণ এতটা নেগেটিভ নিউজ বা এতটা হেট্রেডের জন্য আমি প্রস্তুত না। সোশ্যাল মিডিয়া ইজ এ নিউ প্লেস যেখানে হেট্রেড এখন এমনি ফ্রিতে ছড়ানো হয়। আমি একটা পৃথিবীতে জন্মেছি যেখানে এত ভালোবাসা আছে, ফুল ফোটে, মা আছে, বাবা আছে, আনন্দের জগৎ আছে, সেইটা বাদ দিয়ে আমি এত হেট্রেড দেখবো? তার একটাই কারণ, এরা প্রতিটা মানুষ ব্যক্তিগত জীবনে হতাশ, অসফল, কর্মহীন। তাহলে এর থেকে বেরোনোর পথ কি আছে? মানে আমার কিছু তো দেখুন, আমার যেটা মনে হয় যে কোনো জিনিস অ্যাকশন লেভেলে আসলে তখন সেটা বেশি ইন্টারেস্টিং হয়ে যায়। যেমন ছোটোবেলায় স্কুলে আমাদের ক্রাফটিংয়ের কাজ করতে দিত, অ্যাকশন লেভেলে চলে আসতাম, ভালো লাগতো। সকালবেলা গিয়ে সবার আগে জনগণমনটা আমাদের গাইতেই হতো, এবং সেখান থেকে আমাদের মধ্যে দীর্ঘ বছর গাইতে 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 দেশের প্রতি একটা শ্রদ্ধা, জাতীয় সঙ্গীতের প্রতি একটা শ্রদ্ধা তৈরি হয়েছে, যেখানেই শুনি হয়তো দাঁড়িয়ে যাব, বসে থাকবো না সেখানে। তো আমরা যারা নিউ জেনারেশন, তাদের কি এমন কোনো প্র্যাকটিস আছে যে প্র্যাকটিসের মাধ্যমে অন্তত পক্ষে আমরা সত্যকে চিনতে শিখব এবং সত্যকে আঁকড়ে ধরে রাখতে পারবো? স্বামীজির বাণীগুলো পড়তে হবে একদম নিয়ম করে, ওষুধের মতো। যেমন সকালবেলায় খালি পেটে গ্যাসের ওষুধ খায়, ঠিক সেই রকম স্বামীজির বই, স্বামীজির বাণী, স্বামীজির কথা, ঠাকুরের কথা, মায়ের কথা, এগুলোকে একেবারে তোতা পাখির মতো আওড়াতে হবে। আওড়াতে আওড়াতে ধীরে ধীরে সেগুলো হৃদয়ের ভেতরে ঢুকবে, প্রবেশ করবে, স্পর্শ করবে। যে দেশে শ্রীরামকৃষ্ণের জন্ম হয়, সারদা মায়ের জন্ম হয়, স্বামী বিবেকানন্দের জন্ম হয়, চৈতন্যের জন্ম হয়, সেই দেশের সমাজ, সেই দেশের মানুষ যে এত দিশাহীন হতে পারে, এ একমাত্র বাঙালি জাত বলেই বোধহয় সম্ভব। আত্মঘাতী বাঙালি নীরজচন্দ্র চৌধুরী বলতেন। তা সেখান থেকে বাঁচবার একটাই পথ, যারা আমাদের প্রাণ পুরুষ, সাধু সন্ত মহাত্মা ছোট বড় এসব কিচ্ছু নয়, যারা আমাদের প্রাণ পুরুষ,
তাদেরকে আবার প্রাণের কাছাকাছি টেনে আনতে হবে, তাদের প্রাণের সঙ্গে নিজের প্রাণটাকে মেশাতে হবে, মহাপ্রাণ হতে হবে। তবে মুক্তি, তবে শান্তি, তবে জীবন সার্থক। আপনার সাথে তো ভেবেছিলাম আজকে আমি একটু ভূত প্রেত নিয়েও আলোচনা করব, কিন্তু আসলে আপনার সঙ্গে কথা বলতে বসলে নিজের অনেক কথা থাকে, তো মনে হয় সেইগুলো নিয়ে আরও প্রশ্ন করি, সেইগুলোর গভীরে গিয়ে আপনার মতামতটা আমি জানতে চাই যে আপনি এটা নিয়ে কী ভাবেন। এই মুহূর্তে আপনি রাজনীতি নিয়ে কী ভাবছেন? এই চারিদিকে যেই ঘটনাগুলো ঘটছে এবং রাজনীতির সমস্ত মহলে, আপনার কি কোথাও দাঁড়িয়ে মনে হয় যে এটাও অবক্ষয়ের জায়গাতেই নিয়ে যাচ্ছে আমাদেরকে? এই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি করে মনে হয়, রাজনীতিওয়ালারা দয়া করে ধর্মের আঙিনা থেকে দূরে সরে যাক, একদম দয়া করে, হাত জোর করে তাদের কাছে অনুরোধ। বিশেষ কোনো দল বা বিশেষ কোনো মত বা পথের জন্য নয়, যে কোনো রাজনীতিওয়ালাই ধর্মের ওপর তাদের যে একটা খবরদারি, ধর্মের নিদান দেবার যে একটা প্রবণতা, ধার্মিক সাজবার এবং সাজানোর একটা অপপ্রয়াস, অপচেষ্টা, অপসংস্কৃতি, অপকর্ষতা, এইগুলো থেকে তারা দয়া করে ধর্মকে মুক্তি দিক। তার কারণ রাজনীতি আজকে দিশাহীন, রাজনীতি আজকে অন্তঃশ্বাস শূন্য। কোনো সত্তার দ্বারা, কোনো আদর্শবোধের দ্বারা রাজনীতি আজ আর চালিত নয়, রাজনীতিবিদ্যা তো নয়ই। স্বভাবতই তারা যখন ধর্মকে হাতিয়ার করে নিচ্ছে, কেননা তারা জানে ধর্ম ভারতবাসীর সবচেয়ে একদম সফট একটা জায়গা, সবচেয়ে অনুভূতিপ্রবণ একটা এলাকা, সেই দিক দিয়ে তারা ঢুকে পড়ছে কেবলমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য। আমি বলবো এটা সনাতনের জন্য এবং ভারতের বুকে যে কটি ধর্ম চলছে আছে তাদের প্রত্যেকের জন্য ক্ষতিকারক। ধর্ম আমাদের ব্যক্তিবোধ, ব্যক্তি সাধন এবং ধর্ম আমাদের একান্ত তন্নিষ্ঠ সাধনার বিষয়। তাকে এইভাবে রাজনীতির মঞ্চে টেনে নিয়ে এসে সরাসরি বস্ত্র অপহরণ, এ সহ্য করা যায় না। ধর্ম ধর্মের মতো চলুক, বরং রাজপুরুষরা তার পৃষ্ঠপোষকতা করুক। ধর্মের আঙিনায় ধর্মগুরুদের মর্যাদা, তাদের মতামত, তাদের কৃতকৌশল, তাদের কার্যপ্রণালী যেন অবাধ হতে পারে, শান্তিপূর্ণ হতে পারে, সেটুকু তারা দেখুক। তারা নিজেরা ধর্মগুরু সাজতে যেন না যায়, এটুকু অনুরোধ। সেটা হলে ভারতবর্ষ খানিকটা মুক্তি পাবে। কারণ আমাদের মতো দেশ, আমরা ধর্ম সেন্সিটিভ দেশ। অবশ্যই ধর্ম আমাদের অত্যন্ত একদম অনুভূতির জায়গা এবং প্রিজার্ভ করে রাখার মতো। হ্যাঁ, যেটাকে আমরা আমার খুব মনে হয় যে যেটাকে আমরা প্যাকেজিং করে নষ্ট করে ফেলছি। একদম ঋষিদের তো সব করতে হয়নি। হ্যাঁ, ধর্ম তো আমার ভেতরের বোধ যা আমাকে বড় করে। ধর্ম তো আমার অস্ত্র নয়। আজকে ধর্ম অস্ত্র হয়ে গেছে এবং বিভিন্ন, যেমন অস্ত্রের নানান রকমের ভাগ, সেরকম বিভিন্ন ভাগ হয়ে আহত, প্রতিহত, অস্ত্র শস্ত্র সব রকম হয়ে পরস্পরের দিকে চোখ রাঙাচ্ছে। এটা থেকে মুক্ত হোক ভারতবর্ষ এবং এখান থেকে মুক্ত হোক ভারতবাসী। ভারতবাসীর মধ্যে কিন্তু হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই আমরা ভারতবাসী। আমরা যদি যেদিন মুক্ত হতে পারবো, সেদিন কিন্তু আমাদের স্বাতন্ত্র্য ঠিকভাবে আবার চিহ্নিত হবে। আজকে আপনার সঙ্গে কথা বলে আমি যে কি আনন্দ আর কি যে আরাম পেলাম, কি পরিতৃপ্তি পেলাম, তা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এবং আজকে আমার বাড়িতে নিচে সবাই, বাবা মা আপনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিলেন আপনি আসবেন, এবং সবাই কয়েকজন তো চলে গেছে, তাদের একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হয়, কিন্তু আমরা প্রত্যেকে আজকে খুব আপনারই অধীর আগ্রহে আমরা সারাদিন আজকে বসেছিলাম। আর আমি আগ্রহে বসেছিলাম গোপালের, কখন দেখবো গোপালের বনভোজন। আমার গৌরবের বাড়িতে সব গোপালেরা এসেছে, ভগবান লীলা করছে, তার একটু সঙ্গী হব, তার একটু প্রসাদ পাবো। এই মন্দির কেমন চলছে এখন? সব ওখানে মানুষজন যারা যাচ্ছেন তারা সবাই কিরকম বলছেন? দিব্যি চলছে, মায়ের ইচ্ছায়। ওটা মায়ের জায়গা, মা চালিয়ে নিচ্ছে।
আর চলে যাচ্ছে, কেটে যাচ্ছে। এর মধ্যে আমি ইভান আমরা সবাই আপনার ওখানে যাব। আমি ইভান আমরা সবাই মিলে প্ল্যান করছিলাম কালকেই যে আমরা কবে যাব ফেব্রুয়ারি মাসের শুরুতেই। তো আজকের মতো তাহলে আমরা পডকাস্টটাকে এন্ড করি। আমাদের এই কথা গুরুজির সঙ্গে বসলে কথার শেষ হয় না আসলে, এবং পরবর্তীকালে আমরা এরকম আরও কিছু পডকাস্ট করব, যে পডকাস্টগুলোতে আমরা জীবন নিয়ে আলোচনা করব। আপনারা যা শুনতে চান, আপনাদের যা প্রশ্ন আছে, আপনারা সেই প্রশ্নগুলো লিখতে পারেন এবং সেই প্রশ্নগুলোর উত্তর গুরুজি করবেন। আপনাদের মনের, আপনাদের নিজেদের যা দ্বন্দ্ব আছে সেটাও জিজ্ঞাসা করতে পারেন। সমাজ নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে সেটাও করতে পারেন, ধর্ম নিয়ে প্রশ্ন থাকলেও করতে পারেন। আজকের মতো তাহলে চললাম গুরুজি, তাহলে আজকের মতো আমরা শেষ করি পডকাস্ট। বেশ, সকলে শেষ নাই যে শেষ কথা কে বলবে, আজকের মতো বিশ্রাম দিই। আজকের মতো বিশ্রাম দিই। চলুন, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।